মানে রেডিয়েশন যেগুলো আমরা বলতেছি, রেডিও নিউক্লিয়ার রেডিয়েশন, আলফা বিটা গামা, এগুলা বস্তুর সাথে ইন্টারেকশন, আলফা বিটা গামা রেডিয়েশন নিয়ে আজকে আমরা পড়বো মূলত। আলফা বিটা ডিকে বলি, রেডিয়েশনও অনেক সময় বলে ফেলি, কিন্তু পার্থক্য আছে এটার ভিতরে আমরা। আচ্ছা, তোমাদের জন্য আবার ইনফরমেশন হচ্ছে, প্রথম 5 মিনিটের ভিতরে আমাদের যারা অ্যাটেন্ড ক্লাসে আসো, তোমার চ্যাট বক্সে তোমরা তোমাদের আইডি লিখে দাও। কোন বস্তুর ভিতর দিয়ে যদি ডিকে গুলা বা রেডিয়েশন গুলা যায়, তাহলে কি ইন্টারাকশন হবে, এটা নিয়ে আমাদের একটু আলোচনা হবে। সো ডিকে 3 ধরনের, বা ডিকের মাধ্যমেই একটা রেডিয়েশন আনস্টেবল থেকে স্টেবল হয়। সো এ রেডিওইসোটোপ ইজ অ্যান আইসোটোপ অফ এন এলিমেন্ট দ্যাট আন্ডারগোজ স্পন্টেনিয়াস decay and emit radiation as it decays. সো ডিকেটা হবে স্পন্টেনিয়াস, স্বতঃস্ফূর্ত ভাবে, এটা এক্সটার্নাল কোনো কন্ডিশনের উপর ডিপেন্ডেন্ট না। যদি সে আনস্টেবল থাকে, তাহলে স্টেবল হওয়ার জন্য তার ডিকে ভাঙ্গন হবেই, ভাঙ্গনের মাধ্যমে সে রেডিয়েশন ইমিট করবে। সো আমরা ডিকেটাকে 3 ধরনের ডিকে ধরে নিই, একটা হচ্ছে আলফা ডিকে, আরেকটা বিটা ডিকে, আর একটা হচ্ছে গামা রে ইমিশন, বা ইন জেনারেল এক কথায় অনেক সময় অনেকে আমরা রেডিয়েশনও বলে ফেলি, কিন্তু সঠিক উচ্চারণটা হবে আলফা ডিকে, বিটা ডিকে। আর আলফা ডিকের মাধ্যমে তৈরি হয় আলফা পার্টিকেল, বিটা ডিকের মাধ্যমে বিটা পার্টিকেল, আর গামা রেডিয়েশন ইমিট হবে। গামা হচ্ছে এনার্জি, ফোটন এনার্জির মতো। যারা নতুন আসছো অ্যাটেন্ডেন্স দিয়ে দাও। আমরা অ্যাটেন্ডেন্স এটা প্রথম 5 মিনিটের ভিতরে যারা দিবে তাদেরটাই কাউন্ট করব। স্যার অ্যাটেন্ডেন্সটা কোথায় দিব? চ্যাট বক্স তো নাই। চ্যাট বক্স আছে, চ্যাট বক্স অফ করা ছিল, আমি অন করে দিছি। এটা কেউ মনে হয় অফ করে রাখছিল। যে চ্যাট বক্স ওপেন আছে, তুমি ওখানে করে দিতে। আসসালামু আলাইকুম স্যার, চ্যাট বক্সে কি শুধু প্রাইভেটলি মেসেজ দেওয়া যাচ্ছে? জি জি জি, আমার কাছে আসতেছে মেসেজ। হচ্ছে তো, তোমরা দেখো চ্যাট বক্স আছে, অন করা আছে। স্যার শুধু আইডিটা দিব? জি জি জি, শুধু আইডি দিলেই হবে, আমি বাকিটা বের করে ফেলতে পারবো কে কোন আইডি দিচ্ছে। সো আলফা ডিকে তোমরা জানো, একটু ক্লাসের দিকে খেয়াল করো। সো আলফা ডিকে কেউ বলতে পারবে? কোনো একটা পার্টিকেল, কোনো একটা অ্যাটম, এটা থেকে যদি 2টা প্রোটন আর 2টা নিউট্রন বেরিয়ে যায়, 2টা প্রোটন 2টা নিউট্রন বেরিয়ে গেলে এই কম্পাউন্ডটাই হচ্ছে হিলিয়ামের নিউক্লিয়াস। সাপোজ ইউরেনিয়াম 238, এটা যখন ভেঙে থোরিয়াম হয় 234, তো এখান থেকে 2টা প্রোটন আর 2টা ইলেকট্রন বেরিয়ে যায়। এই 2টা প্রোটন 2টা ইলেকট্রন বেরিয়ে গেলে এই ডিকেটাই হচ্ছে আলফা ডিকে। সো আলফা ডিকে occurs when the atom ejects a particular form of particle from the nucleus which consists of 2 neutron and 2 proton. তাহলে পিকচারে দেখা যাচ্ছে, একটু খেয়াল করো। ইউরেনিয়াম ভেঙে হচ্ছে থোরিয়াম, নতুন নিউক্লিয়াস হচ্ছে, সাথে সাথে নতুন একটা কম্পাউন্ড হচ্ছে যেটাকে আমরা আলফা পার্টিকেল বলছি, অথবা এটাকে হিলিয়ামের নিউক্লিয়াসও বলা যায়, যেহেতু এটাতে 2টা প্রোটন 2টা নিউট্রন থাকে। সো হিলিয়ামেও 2টা প্রোটন 2টা নিউট্রন থাকে হিলিয়ামের নিউক্লিয়াসে। সো হিলিয়ামের নিউক্লিয়াস, তো হিলিয়ামের সাথে এটা মূল হিলিয়াম অ্যাটমের সাথে এটার পার্থক্য হচ্ছে হিলিয়ামে 2টা ইলেকট্রন সহ থাকবে, এখানে কোনো ইলেকট্রন নাই। সো প্যারেন্ট পার্টিকেল ছিল ইউরেনিয়াম, ডটার নিউক্লিয়েট হচ্ছে থোরিয়াম, এটার সাথে হিলিয়াম নিউক্লিয়াস তৈরি হচ্ছে। সো আলফা পার্টিকেলকে আমরা বলতে পারি হিলিয়াম ডিভয়েড অফ 2 ইলেকট্রনস, মানে 2টা ইলেকট্রন ছাড়া হিলিয়াম পার্টিকেল, যেখানে 2টা প্রোটন 2টা নিউট্রন থাকবে, এটাই হচ্ছে আলফা কম্পাউন্ড। সো এই আলফা ইমিটার, যে সমস্ত কম্পাউন্ড আলফা ইমিট করে, এগুলো হচ্ছে রেডিয়াম, রেডন, ইউরেনিয়াম, থোরিয়াম। এগুলো কমন এক্সাম্পল, কিছু মনে রাখতে হবে। আলফা ডিকের কমন পার্টিকেল নরমালি যদি অ্যাটমিক মাস 83 এর বেশি, মাস হচ্ছে 210, অ্যাটমিক নাম্বার 83 এর বেশি হইলে ওই ধরনের কম্পাউন্ড গুলো এই নরমালি আলফা ডিকে সংগঠিত হয়। সো আলফা ডিকে হবে যেগুলোর মাস নাম্বার বেশি। কেন হয় ওইদিকে আমরা যাব না, আমাদের মূল তাইলে জানার বিষয় হচ্ছে
আলফা ডিকে হচ্ছে কোনো একটা কম্পাউন্ড ভেঙে যদি দুইটা প্রোটন আর দুইটা নিউট্রন বেরিয়ে আসে, তাহলে এটা হিলিয়াম, ইলেকট্রন ব্যতীত হিলিয়ামের মতো আচরণ করবে, হিলিয়ামের নিউক্লিয়াসের মতো। ওই কম্পাউন্ডটাই হচ্ছে আলফা পার্টিকেল। দেন বিটা পার্টিকেল। বিটা পার্টিকেল আমাদের যে পিকচারটা আছে তোমরা একটু খেয়াল করো, দেখো C14 রেডিও অ্যাক্টিভ কার্বন 14। সো রেডিও অ্যাক্টিভ কার্বন 14, এখানে প্রোটন আছে কয়টা? 6টা। তাইলে নিউট্রন কয়টা? 8টা। 8টা। তাহলে 8 6 14টা, এই জন্য মাস হচ্ছে 14। সো এইটা দেখো C14 ভেঙে হয়ে যাচ্ছে N14। সো N14 পার্থক্য কোথায়? দেখো মাস সেম, তাইলে প্রোটন নিউট্রন মিলে 14টা আছে, কিন্তু এখানে প্রোটন সংখ্যা হয়ে যাচ্ছে 6টার জায়গায় 7টা। তার মানে একটা নিউট্রন কনভার্ট হয়ে এখানে প্রোটন হয়ে যাচ্ছে। সো নিউট্রন কনভার্ট হয়ে প্রোটন হওয়ার কারণে, নিউট্রনটা আগে ছিল চার্জলেস, এখন প্রোটন হওয়ার কারণে একটা পজিটিভ চার্জ বেড়ে যাচ্ছে। তো এইটা যখন কনভার্সন হয় তখন সে একটা নেগেটিভ চার্জ ইলেকট্রন ছেড়ে দেয়। সো নেগেটিভ চার্জ ইলেকট্রন যে ছেড়ে দিচ্ছে প্রোটন থেকে নিউট্রন কনভার্সন, নিউট্রনটা প্রোটন কনভার্সন হওয়ার সময় এই যে এক্সট্রা একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, এই ইলেকট্রনটাকেই বলি আমরা বিটা পার্টিকেল। সো বিটা পার্টিকেল হচ্ছে, বিটা ইমিশন ইজ দ্য ইমিশন অফ এ হাই স্পিড ইলেকট্রন। Beta emission is the emission of a high speed electron from an unstable nucleus. So একটা আনস্টেবল নিউক্লিয়াস স্টেবিলিটির জন্য যখন ইলেকট্রন ইমিট করে, ইলেকট্রনকে ছেড়ে দেয়, সো এইটাকেই বলি আমরা বিটা ডিকে। সো বিটা ডিকে ইকুইভ্যালেন্ট টু দ্য কনভার্সন অফ এ নিউট্রন টু এ প্রোটন। সো এইটা আমরা নিউট্রনটা প্রোটনে কনভার্ট হওয়া। সো বিটা ডিকে আবার কিন্তু দুই ধরনের আছে। মেজর ডিকে যেটা, এটা হচ্ছে একটা ইলেকট্রন তৈরি হওয়া, যে ডিকের মাধ্যমে একটা এক্সট্রা ইলেকট্রন তৈরি হয়। ইলেকট্রনের চার্জ তোমরা জানো নেগেটিভ, সো নেগেটিভ চার্জ ইলেকট্রন তৈরি হয়, এটাই হচ্ছে বিটা ডিকে। সো বিটা ডিকেতে প্রোটন, নিউট্রনটা প্রোটন হয়, তবে উল্টাটাও হয় অনেক সময়, প্রোটনটাও কনভার্ট হয়ে নিউট্রন হইতে পারে। সো এটা আবার বিটা প্লাস ডিকে। নর্মাল বিটা ডিকে যেটা, স্ট্যান্ডার্ড বিটা ডিকেটা হচ্ছে আমরা বলি বিটা মাইনাস ডিকে, যেখানে নিউট্রন কনভার্ট হয়ে প্রোটন হয়। আবার যদি কখনো প্রোটন কনভার্ট হয়ে নিউট্রন হয়, সো ওখানে ইলেকট্রন তৈরি না হয়ে পজিট্রন তৈরি হয়। সো মূল কম্পাউন্ড যেটা দেখো, C14 ভেঙে N14 হচ্ছে, সাথে একটা নেগেটিভ চার্জ ইলেকট্রন, যেটা স্ট্যান্ডার্ড ইলেকট্রন তৈরি হচ্ছে, এটাই হচ্ছে আমাদের বিটা মাইনাস ডিকে। সো ইন বিটা মাইনাস ডিকে এ নিউট্রন ইজ কনভার্টেড টু এ প্রোটন। সো নিউট্রন প্রোটনে কনভার্ট হয়। আবার আরেকটা আছে বিটা প্লাস ডিকে, when a proton is converted to a neutron, তখন ইলেকট্রন যেটা রিলিজ হয় এটা চার্জ হয়ে যায়, ইলেকট্রন যদিও নেগেটিভ চার্জ, কিন্তু ওই ক্ষেত্রে পজিটিভ চার্জ হয়, যেটাকে আমরা বলি পজিট্রন। সো বিটা প্লাস ডিকে অলসো নোন এজ পজিট্রন ইমিশন। সো বিটা মাইনাস ডিকে হচ্ছে ইলেকট্রন ইমিশন, বিটা প্লাস ডিকে হচ্ছে পজিট্রন ইমিশন। তবে কমন হচ্ছে বিটা মাইনাস ডিকে, যেটাকে আমরা ইন জেনারেল বিটা ডিকে বলতে বুঝি। এক্সেপশন হচ্ছে বিটা প্লাস ডিকে। সো তাইলে আলফা ডিকিতে কি তৈরি হয়? নতুন একটা হিলিয়ামের নিউক্লিয়াস। বিটা মাইনাস ডিকেতে একটা নেগেটিভ চার্জ স্ট্যান্ডার্ড ইলেকট্রন। বিটা প্লাস ডিকেতে একটা পজিট্রন তৈরি হয়। সো তাইলে বিটা মাইনাস ডিকে আর বিটা প্লাস ডিকে দুই ক্ষেত্রেই, বিটা মাইনাস ডিকের সময় অ্যাটমিক নাম্বার এক কমবে, সরি 1 বাড়বে, আর বিটা প্লাস ডিকের সময় অ্যাটমিক নাম্বার 1 বাড়বে, যেহেতু নতুন প্রোটন তৈরি হয়। সো বিটা ডিকের এক্সাম্পল দেয়া আছে, বারবার আমরা দেখাচ্ছি। C14 থেকে N14 হলে এখানে হয় বিটা মাইনাস ডিকে, আর ম্যাগনেসিয়াম 23 থেকে সোডিয়াম 23 এই ক্ষেত্রে হয় বিটা প্লাস ডিকে। ম্যাগনেসিয়াম 23 থেকে সোডিয়াম 23। সো কমন কম্পাউন্ড যেগুলা বিটা ইমিটার, এটা হচ্ছে স্ট্রনসিয়াম 90। স্ট্রনসিয়াম যেটা দিয়ে তোমার ওয়াটার পিউরিফিকেশনে প্রচুর ইউজ করা হয়, স্ট্রনসিয়াম 90। এবং তোমার অ্যাটমিক এনার্জি প্লান্টেও স্ট্রনসিয়াম ইউজ করা হয়। কার্বন 40 এগ্রিকালচারে প্রচুর ইউজ হয়। সালফার 35 ফার্টিলাইজারের এক্সপেরিমেন্টের সময় ইউজ করা হয়। সো এই কম্পাউন্ডগুলোর নামও আমাদের জানা থাকতে হবে। সো দেন গামা আমরা আর ডিকে বলবো না, গামা হচ্ছে ইমিশন বা রেডিয়েশন। So gamma decay takes place when there is a residual energy in the nucleus following alpha or beta decay.
সো গামা আলাদাভাবে ঘটে না, আলফা ও বিটা ডিকে আমরা আজকের ক্লাসের পরের দিকে দেখাবো ইন্টারঅ্যাকশন উইথ ম্যাটার। তখন তোমাদের দেখাবো কিভাবে বিভিন্ন সময়ে তোমার গামা রেডিয়েশন বা ফোটন এনার্জি তৈরি হয়। সো গামা ডিকে টেক্স প্লেস হোয়েন দেয়ার ইজ এ রেসিডুয়াল এনার্জি ইন দ্য নিউক্লিয়াস ফলোইং আলফা অর বিটা ডিকে। সো আলফা যখন হয়, নতুন একটা হিলিয়াম তৈরি হয়, অথবা বিটা ডিকেতে ইলেকট্রন বা পজিট্রন তৈরি হচ্ছে, ওইটা তৈরি হওয়ার সময় এক্সটার্নাল শেলের এনার্জি রিলিজ হওয়ার কারণে, এনার্জির কম বেশি হওয়ার কারণে তখন দেখা যায় যে রেডিয়েশন বা ফোটন তৈরি হয় এক্সট্রা। এই ফোটনটাই হচ্ছে গামা রে। সো দ্য রেসিডুয়াল এনার্জি ইজ রিলিজড এজ ফোটন অফ গামা রেডিয়েশন। সো ফোটনের মতো গামা রেডিয়েশনে আমরা মেডিকেলে বা তোমার বিভিন্ন ডায়াগনোসিস করতে গেলে তোমার মেডিসিন, তখন টেকনিশিয়াম একটা কম্পাউন্ড আছে টেকনিশিয়াম 99। সো টেকনিশিয়াম 99 এইটা তোমার রেডিয়েশনের সোর্স হিসেবে ইউজ করা হয়। সো এটা কনভার্ট হয়ে আবার টেকনিশিয়ামেরই 99 হয়, কিন্তু শুরুতে যেটা থাকে এটা আনস্টেবল। দেখো টেকনিশিয়াম 99 এর সাথে এম লেখা আছে। সো এম বলতে আমরা এটাকে বুঝি যে মেটাস্টেবল, মানে রেডিও আইসোটোপ। মেটাস্টেবল টেকনিশিয়াম এটা কনভার্ট হয়ে হয় স্টেবল টেকনিশিয়াম। দুটোরই দেখো হচ্ছে 99, কিন্তু একটা এক্সট্রা গামা রেডিয়েশন তৈরি হয়। তোমার এক্স রে, আলট্রাসোনোগ্রাফি এগুলাতে মূল সোর্স রেডিয়েশনের সোর্স হিসেবে ইউজ করা হয় এই টেকনিশিয়াম। সো টেকনিশিয়াম যখন তোমার রিলিজ হয়, সে গামা রে ইমিট করে। সো গামা রের কমন সোর্স হচ্ছে আয়োডিন 131, সিজিয়াম 137, কোবাল্ট 60, দেন রেডিয়াম 226। এখানে কোবাল্ট 60 একটু আন্ডারলাইন করে রাখো। এগ্রিকালচারে আমরা যে রেডিয়েশনের সোর্স ইউজ করি, তোমাদেরকে আমরা ক্লাস খুললে সুযোগ হলে বিনাতে নিয়ে যাব এবার। বিনা যেহেতু অ্যাটমিক এনার্জি ইউজ করে, সো ওরা রেডিয়েশনের গামা রেডিয়েশনের সোর্স হিসেবে ইউজ করে কোবাল্ট 60। সো গামা রেডিয়েশনের সোর্স হিসেবে বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার ওরা ইউজ করে কোবাল্ট 60। সো কোবাল্ট 60 এটা ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। সো তাইলে আলফা ডিকে, বিটা ডিকে আর গামা রেডিয়েশন, এই তিনটা ডিকে হয়। যদি আমরা একটু সামারি করি, তোমরা খেয়াল করো, তাহলে আলফা ইমিটার যে সমস্ত কম্পাউন্ড থেকে আলফা ইমিট হবে, সো এখানে নতুন একটা এলিমেন্ট তৈরি হবে যেটাতে অ্যাটমিক নাম্বার 2 কম হবে, অ্যাটমিক মাস 4 কম হবে। সাথে সাথে রেডিয়েশন হিসাবে আমরা যেটা পাবো এটা হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস অথবা আলফা রেডিয়েশন বা আলফা পার্টিকেল। সো বিটা ইমিটার যে সমস্ত কম্পাউন্ড, সো বিটা ইলেকট্রন ইমিট করার মাধ্যমে সে নতুন একটা কম্পাউন্ড এদিকে তৈরি হবে যেটার অ্যাটমিক নাম্বার 1 বাড়বে। সো এটা হচ্ছে বিটা মাইনাস। সো পজিট্রন ইমিটার যেটা বিটা প্লাস, সো এখানে একটা পজিটিভ চার্জ ইলেকট্রন অথবা পজিট্রন তৈরি হবে, সাথে নতুন এলিমেন্ট হবে যেটার অ্যাটমিক নাম্বার 1 কমবে। দেন গামা ইমিটার, অ্যাটমিক নাম্বার কোনো চেঞ্জ হবে না, কিন্তু এখানে রেডিয়েশন বা এনার্জি ফোটন তৈরি হবে, যে ফোটনটাকে আমরা গামা রে বলবো। সো আলফা বিটা গামা রেডিয়েশন নিয়ে আমরা আলোচনা করলাম। এখন এগুলা নেচার এন্ড প্রপার্টিজে যাব। এখন তোমাদের কিছু বলার আছে কিনা, জানার আছে কিনা এর মধ্যে? আমি বলে যাচ্ছি, আসলে টু ইন্টারঅ্যাকশন হয় না এই অনলাইন ক্লাসে। বলো দেখি তোমরা। স্যার আগে স্লাইডটা একটু দেখাবেন। স্যার হচ্ছে টেকনিশিয়ামের 99 এর ওখানে পাশে এম লেখা ছিল, এম বলতে কি যেন? মেটাস্টেবল, এটা আমাদের স্লাইডে, হ্যাঁ স্লাইডে লেখা আছে, আমি স্লাইড দিয়ে দিব। দেখো মেটাস্টেবল মানে আনস্টেবল, সহজ কথায় আনস্টেবল। এটা স্টেবল হওয়ার জন্য গামারে যখন ইমিট করে, তো আস্তে আস্তে এটা স্টেবল হতে থাকে। একটা গামারে ইমিট করলে তো আর হবে না, আর একটাই থাকে না, এখানে অসংখ্য টেকনিশিয়ামের ভিতরে হয়তো আছে। এই জন্য যেটা রেডিও অ্যাক্টিভ এটাকে আমরা বলি মেটাস্টেবল টেকনিশিয়াম। আর কারো কোনো জানার আছে কিনা? স্যার স্ট্রনশিয়াম ওয়াটার পিউরিফিকেশন আর কোন ক্ষেত্রে ইউজ হয়? তোমার মূলত এগুলোর আরো অনেক ইউজ আছে, কিন্তু ওই যা কি বলে স্ট্রনশিয়াম, তোমার আমার যতটুকু জানা আছে জাপানে তোমার ফুকুশিমাতে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে যখন দুর্ঘটনা হয়, ওখানে সোর্স হিসাবে, পরমাণু বিদ্যুতের সোর্স হিসাবে তোমার স্ট্রনশিয়াম ইউজ করা হয়।
সো ওই স্ট্রনসিয়াম তোমরা জানো যে ওখানে দুর্ঘটনার পরে স্ট্রনসিয়াম এনভায়রনমেন্টে চলে আসছিল। সো এনভায়রনমেন্টে চলে এসে ওয়াটার পিউরিফিকেশন না, আসলে এই ওয়াটার পিউরিফিকেশনের যে প্লান্ট গুলা, এই প্লান্ট গুলার পানিতে স্ট্রনসিয়াম চলে আসছিল। সো এটা মূলত অ্যাটমিক এনার্জি তৈরির সোর্স হিসেবে ইউজ হয়। স্ট্রনসিয়াম হচ্ছে অ্যাটমিক এনার্জির সোর্স, ওয়াটার পিউরিফিকেশন না, সরি, অ্যাটমিক এনার্জির সোর্স হিসেবে স্ট্রনসিয়াম ইউজ করা হয় অনেক প্লান্টে। আমাদের দেশে যে রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে ওখানেও স্ট্রনসিয়াম ইউজ করা হবে। স্যার জি, বিটা ডিকেতে স্যার কোন সংখ্যা একটা কি স্যার বাড়লে আরেকবার বলো, বুঝিনি আমি। স্যার বিটা ডিকা স্যার যে প্রসিডিউরটা আছে স্যার স্যার ওখানে প্রোটন সংখ্যা স্যার বাড়তিছে, মানে প্রোটন সংখ্যাটা কেন বাড়ে স্যার? কেন বাড়ে এটার বিশাল কেমিস্ট্রি আছে, আমরা এই ক্লাসে ওখানে যাব না। তাই এলে আমাকে ওইটাও বলতে হবে যে হিলিয়াম কেন এটা হচ্ছে। তোমার এটার বিশাল কেমিস্ট্রি আছে, ওই কেমিস্ট্রিতে গেলে আমরা ক্লাস শেষ করতে পারবো না। তুমি যদি এক্সট্রা জানতে চাও তাহলে আমরা আলাদাভাবে আলোচনা করব, ঠিক আছে? এটার কেমিস্ট্রি অনেক জটিল, খুব সহজ কিছু না যে কেন বিটা হয়ে যাচ্ছে, কেন গামা হচ্ছে। স্যার ওই নিউট্রন থেকে তো স্যার প্রোটন হচ্ছে, ঠিক আছে স্যার, ইলেকট্রনটা স্যার কিভাবে আসতেছে অন্য পার্টিকেল থেকে? ইলেকট্রন অন্য পার্টিকেল থেকে কেন? যখন তোমার নিউট্রনটা প্রোটন হচ্ছে, নিউট্রন কনভার্ট হয়ে প্রোটন হচ্ছে, তার মানে নিউট্রনের কোনো চার্জ নাই, প্রোটনের একটা পজিটিভ চার্জ। সো একটা পজিটিভ চার্জ যেহেতু এখানে বের হচ্ছে, মানে ওইটা ব্যালেন্স করার জন্য একটা নেগেটিভ চার্জ দরকার, এই জন্য নেগেটিভ চার্জ হচ্ছে। মানে নেগেটিভ আর পজিটিভ মেলে নিউট্রাল হয়ে তোমার নিউট্রনের সমানই হয়ে যাচ্ছে। নিউট্রন যেমন নিউট্রাল, একটা নিউট্রন কনভার্ট হয়ে একটা প্রোটন হচ্ছে, সো প্রোটনে তো পজিটিভ চার্জ হচ্ছে, সো এই পজিটিভ চার্জকে ব্যালেন্স করার জন্য একটা নেগেটিভ চার্জ। স্যার তাহলে এই ইলেকট্রনটা কি মানে পজিটিভ হওয়ার জন্য যে ইলেকট্রনটা ছাড়া হয়েছে সেটাই? জি জি জি, সেটাই সেটাই। স্যার আমরা তো আগে জানতাম আলফা রশ্মি হচ্ছে দ্বি ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, এখানে তো কোনো ধনাত্মক কোনো না না, ধনাত্মক তো যদি তুমি হিলিয়াম চিন্তা করো, হিলিয়াম নিউক্লিয়াস, জাস্ট হিলিয়ামের নিউক্লিয়াসটা আমি হিলিয়াম হিসাবে দেখাই নাই। যদি তুমি হিলিয়াম হিসাবে দেখাও তাইলে তো এটা হবে, তোমার হিলিয়াম হলে কি হইতে হতো, এখানে দুইটা ইলেকট্রন থাকতে হতো, তাই না? দুইটা ইলেকট্রন যেহেতু নাই, এটাকে পজিটিভ চার্জ তো আমরা বলতেই পারি, দুইটা পজিটিভ চার্জ, মানে এটা হিলিয়াম নিউক্লিয়াস, শুধু নিউক্লিয়াস। দ্বি ধনাত্মক যেটা বলতেছো, যে একেবারে হিলিয়াম হইতে চাইলে এখানে দুইটা ইলেকট্রন দরকার ছিল, যেহেতু দুইটা ইলেকট্রন নাই, আমরাকে ডাবল পজিটিভ হিলিয়াম নিউক্লিয়াস, হিলিয়াম বলতে পারি, হিলিয়াম নিউক্লিয়াস না। আর এখানে বলছি আমরা হিলিয়াম নিউক্লিয়াস, একই কথা। স্যার এই যে আনস্টেবল যে আইসোটোপ গুলো আছে, এগুলো থেকে আলফা ডিকে বেটা ডিকে এগুলো কি সাইমultaneously হচ্ছে সব সময়? হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত না সে স্টেবল হবে। আমরা আগামী ক্লাসে তোমার ডিকে কিভাবে পরিমাপ করা হয় এটা দেখাবো। তোমরা হয়তো কিছুটা করছো, হাফ লাইফ কিভাবে ক্যালকুলেট করতে হয়। সো ততক্ষণ পর্যন্ত ডিকে হইতে থাকবে যতক্ষণ সে স্টেবল না হবে। স্যার নেচারের সব আনস্টেবল আইসোটোপ কিভাবে শেষ হয়ে যাবে এক সময়? হ্যাঁ, শেষ ওই রকম যদি সময় হয় তাইলে শেষ হবে। তোমরা ওই হাফ লাইফ দিয়ে ক্যালকুলেশন করে বার করতে হবে, কত লক্ষ কোটি বছর গেল ওই পর্যায়ে আসার কঠিন আর কি। হাফ লাইফের যে ইকুয়েশন আমরা দেখাবো আগামী ক্লাসে তোমাদেরকে, কিন্তু থিওরিটিক্যালি এক সময় শেষ হয়ে যাওয়া সম্ভব। আসো আমরা কিছু কিছু প্রশ্নের উত্তর এই পর্যায়ে আসলে চলে আসবে। নেচার এন্ড প্রপার্টিজ অফ রেডিও নিউক্লিয়েট রেডিয়েশন, তাহলে আলফা বিটা গামা এগুলাকে আমরা যে বলছি এগুলার একটু প্রপার্টিজ আমরা পড়বো। সো প্রপার্টিজ পরীক্ষায় আমরা অনেক সময় দেই, তোমার একটা চার্ট এরকম করে পরীক্ষায় আসে, কম্পারিজন অফ প্রপার্টিজ অফ রেডিও নিউক্লিয়েট রেডিয়েশন, মানে আলফা রেজ, বিটা রেজ, গামা রেজ। যদিও আলফা ডিকে বিটা ডিকে এটা হচ্ছে তোমার সঠিক টার্ম। সো নেচার যদি বলি, হিলিয়াম নিউক্লি হচ্ছে আলফা রে, অথবা হিলিয়াম 2+, হিলিয়াম 2+, মানে হিলিয়ামের ভিতরে যেটা তোমরা বলছো যে হিলিয়ামের ভিতরে দুইটা ইলেকট্রন কম আছে, এই জন্য দুইটা পজিটিভ চার্জ। আর বিটা রেজ হচ্ছে তোমার ফার্স্ট ইলেকট্রন, এটা স্পিড অনেক বেশি, একটু পরে আমরা দেখাবো। হিলিয়াম হচ্ছে জাস্ট ইলেকট্রন, আর গামা রেজ হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন।
তাহলে আলফা রেজ, বিটা রেজ, গামা রেজ, এটার নেচার আমরা জানলাম। দেন চার্জ, তোমরা তো চার্জ জানো, হিলিয়ামের চার্জ কি? ডাবল পজিটিভ, পজিটিভ চার্জ। আলফা রে হচ্ছে পজিটিভ চার্জ, বিটা রে নেগেটিভ, গামা রে কি হবে? 0 চার্জ 0। দেন ভেলোসিটি, স্পিড। আচ্ছা গামারে হচ্ছে ফোটন, আলোর মতো। গামারের স্পিড হচ্ছে লাইটের স্পিড। তাইলে আলফারের স্পিড কি এর চাইতে বেশি হবে না কম হবে? সবচেয়ে কম হবে স্যার। হ্যাঁ, তিনটার ভিতরে সবচাইতে কম। তাইলে আলফারের স্পিড কম হওয়ার পরেও 1/10 অফ দ্য ভেলোসিটি অফ লাইট, আলোর বেগের 10 ভাগের 1 ভাগ। আলোর গতি কত? 3 into 10 to the 8 মিটার পার সেকেন্ড। 3 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড। কিলোমিটারে বললে কত হবে? 3 into 10 to the power টু দি পাওয়ার দিয়ে বললে তো আসলে 3 লক্ষ কিলোমিটার বোঝা যায় না। হ্যাঁ, 3 লক্ষ কিলোমিটার। তাইলে আলোর বেগ হচ্ছে 3 লক্ষ কিলোমিটার। আর একটু সহজ করে বলো তো, 3 লক্ষ কিলোমিটার সাপোজ ধরো কি বলে, তোমরা তো আমার কাছাকাছি খুব কম জনই আসো, তাই না? বিভিন্ন জন তো বিভিন্ন রকম দূরত্বে আসো। সাপোজ ধরো আমি আলোর বেগে তোমার কাছে পৌঁছতে চাই, বা আমার কথাটা তো ওই আলোর বেগের মতোই তোমার কাছে চলে যাচ্ছে। এখন আলোর বেগে সারা পৃথিবী, ধরো আমরা এখন ময়মনসিংহ বা ঢাকাতেই আছি, আমি এমন ভাবে একটা বুলেট দিয়ে গুলি ছাড়লাম যে গুলি আবার সারা পৃথিবী ঘুরে ঢাকাতে আসবে। পৃথিবী যেহেতু গোল, ধরো এরকম একটা মেকানিজমই হচ্ছে যে এটা ঘুরে আবার ঢাকাতে আসবে। আমি যে জায়গায় মারতেছি আবার ঘুরে ওই জায়গায় আসবে। তাইলে সারা পৃথিবী ঘুরে আসতে কয় সেকেন্ড লাগবে আলোর? তখন পৃথিবীর পরিধিটা মেপে তার 4-5 পরিধি তো তোমরা জানো না? 6400 কিলোমিটার পরিধি। 6400 কিলোমিটার হচ্ছে ব্যাস, ব্যাসার্ধটা পৃথিবী। ব্যাসার্ধ। পরিধি কত? এগুলো তোমরা বুঝে পড়ো না। হ্যাঁ, আচ্ছা, ব্যাসার্ধ থেকে তো পরিধি বের করা যায়, 2πr দিয়ে বের করা যায় না? অ্যারাউন্ড ধরো আমরা ধরে নিলাম যে 35-40 হাজারের মতো হয়। So, স্যার 0.13 সেকেন্ড স্যার। হ্যাঁ, 0.13 মানে আওয়ার। জি স্যার। তুমি পৃথিবীর ব্যাস হচ্ছে কত এক্সাক্ট? 6440 কিলোমিটার। 6440 কিলোমিটার হচ্ছে তো তোমার ব্যাসার্ধ। জি স্যার 19,000-এর মতো হবে। হ্যাঁ, 25,000 কি? 25,000 19,000 মিলিসেকেন্ড। 130 মিলিসেকেন্ড। আচ্ছা, তোমরা এগুলো ক্যালকুলেশন করে বের করো, আমি ওখানে গেলে শেষ হবে না। তোমার 1 সেকেন্ডের ভিতরে সারা পৃথিবী প্রায় 8 বার ঘুরে। সাপোজ ধরো তুমি এক জায়গা থেকে বুলেট মারতেছো, আবার পিছন দিক দিয়ে আসতেছে, তুমি নড়ার আগে 1 সেকেন্ডের ভিতরে এটা 8 বার তোমাকে পাস করে যাবে সারা পৃথিবীর ঘুরে। স্যার 0.13 সেকেন্ড হবে। হ্যাঁ, 0.13 সেকেন্ড হইলে 0.13 কে 8 দিয়ে গুণ দাও, তাইলে 1 সেকেন্ড হবে প্রায়। মানে 8 বার, মানে 1 সেকেন্ডের প্রায় 10 ভাগের 1 ভাগ। 10 ভাগের চাইতে সামান্য একটু বেশি। 1 সেকেন্ডের প্রায় 10 ভাগের 1 ভাগ সময়ই সে সারা পৃথিবী একবার ঘুরে আসতে পারবে আলোর বেগে যদি ঘুরতে চায় একটা বুলেট। তো তাইলে আলোর বেগ কত বেশি, জাস্ট এটা আমি বোঝানোর জন্য। তাইলে তোমার আলফারে যদি তুমি এটা সারা পৃথিবী একবার পরিভ্রমণ করতে, যদি বাধাপ্রাপ্ত না হয়, শর্ত হচ্ছে যদি বাধাপ্রাপ্ত না হয়, তাইলে 1 সেকেন্ডে মোটামুটি সে একবার সারা পৃথিবী পরিভ্রমণ করে ফেলতে পারবে। প্রায় 40 কিলোমিটার, 40,000 কিলোমিটার সে 1 সেকেন্ডেই পরিভ্রমণ করে ফেলবে। বিটারে পরিভ্রমণ করতে সময় লাগে 1 সেকেন্ডের প্রায় 8 ভাগের 1 ভাগ। গামারের সময় লাগবে 1 সেকেন্ডের 8 ভাগের 1 ভাগ। তার মানে দুইটার ভেলোসিটির হচ্ছে লাইটের ভেলোসিটি। বিটারে গামারের ভেলোসিটি, লাইটের ভেলোসিটি। আলফারে যেহেতু একটু বড়, সাইজ বড় হইলে স্পিড কমে যায়। সো আলফারের স্পিড হচ্ছে বিটারে গামারের 10 ভাগের 1 ভাগ। দেন পেনিট্রেটিং পাওয়ার, কোনো একটা বস্তুর ভিতরে ঢুকলে তো এটার স্পিড আবার আস্তে আস্তে কমে যাবে। তো যেটা বড় এটার স্পিড বেশি হবে না, যেটা ছোট এটার স্পিড বেশি হবে? ছোটটা। তাইলে আলফারের পেনিট্রেটিং পাওয়ার হচ্ছে রিলেটিভলি লো, বিটারে মডারেট, গামারে তার চাইতে বেশি। দেন আয়োনাইজিং পাওয়ার,
আয়োনাইজিং কিভাবে করে আমরা একটু পরেই পড়বো। আয়োনাইজিং সহজ কথায়, ধরো আলফা রে কোনো একটা জিনিসের ভিতর দিয়ে যাচ্ছে, বাতাসের ভিতর দিয়ে যাচ্ছে, তো বাতাসের ভিতরে তো অনেক পার্টিকেল থাকবে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন তার সামনে পড়বেই। যদি কোনো একটা ইলেকট্রনকে সে কক্ষপথ থেকে বিচ্যুত করে দিতে পারে, সাপোজ ধরো ওখানে কার্বনের তোমার 6টা ইলেকট্রন আছে, তো 6টা ইলেকট্রনের কোনো একটা ইলেকট্রন যদি কক্ষপথ থেকে বিচ্যুত হয়ে যায়, তাইলে তো কার্বনের আয়নিত হয়ে যাবে। যে কোনো পার্টিকেলের ইলেকট্রন যদি কক্ষপথ থেকে চলে যায় তাইলে সে আয়নিত হয়। সো কয়টা আয়নিত করার ক্ষমতা কার বেশি হবে, আলফারে না বিটারে না গামারে? আয়োনাইজিং পাওয়ার কার বেশি হবে? আলফারে। সালফারে। যে পার্টিকেলের সাইজ বড়, যেহেতু আলফারের সাইজ বড়, সে ধাক্কা বেশি পার্টিকেলের বেশি ইলেকট্রনের সাথে লাগবে, সুতরাং আয়নিত বেশি হবে। সো আয়োনাইজিং পাওয়ার বেশি হচ্ছে আলফারে, দেন মডারেট হচ্ছে বিটারে, গামারে তার চাইতে কম। এখন স্টপ বাই আলফারে কে থামাইতে চাইলে কি দিয়ে থামানো যাবে? একটা কাগজ, একটা পাতলা কাগজই ভেদ করে যেতে পারে না আলফা পার্টিকেল, অথবা 0.01 মিলিমিটার থিক অ্যালুমিনিয়াম শীট, একেবারে পাতলা অ্যালুমিনিয়াম শীটও ভেদ করে আলফারে যেতে পারে না, আলফারের পেনিট্রেটিং পাওয়ার কম। দেন বিটারে যদি ধরো তাহলে তো কাগজ ভেদ করে যাবেই, কিন্তু 1 সেন্টিমিটার অ্যালুমিনিয়াম শীট হইলে এটা ভেদ করে যেতে পারে না। দেন গামারে several centimeter thick lead or aluminum concrete layer. So gamma ray penetrating power সবচেয়ে বেশি। So typical source radium হচ্ছে 226, alpha ray source carbon 14, beta ray source technetium 99, metastable এটা হচ্ছে গামা রে সোর্স, অথবা কোবাল্ট 60 আমরা বলতে পারি গামা রে সোর্স। জাস্ট এক্সাম্পল দিলাম আমরা। সো পরীক্ষায় এই যেটা সিম্পল জিনিস হলে অনেক সময় আসে, কম্পারিজন অফ প্রপার্টিজ অফ রেডিওনিউক্লিয়াইড রেডিয়েশন। সো আলফা বিটা গামা রেডিয়েশনের কম্পারিজন। সো এটা একটা সো জাস্ট আমরা পেনিট্রেশন পাওয়ার যেটা দেখাইলাম, দেখো আলফা রে যেটা হচ্ছে হিলিয়াম 2+, জাস্ট একটা পেপার দিলে পেপার ভেদ করে যেতে পারবে না, পেপারে গিয়ে আটকে যাবে। কিন্তু বিটারে পেপার ভেদ করে যাবে, 1 সেন্টিমিটার থিক অ্যালুমিনিয়াম শীট হইলে এটা ভেদ করে আর যেতে পারবে না। গামারে 5 সেন্টিমিটার থিক লেড হইলেও এটা ভেদ করে চলে যাবে, কিন্তু আরো বেশি পুরু হইলে হয়তো গিয়ে আটকে যাবে। সো পেনিট্রেটিং পাওয়ার বেশি হচ্ছে গামারে, দেন বিটারে, তার চাইতে কম হচ্ছে আলফারে। এটা জাস্ট আরেকটা বই থেকে আমি নিয়ে আসছি, এটা তো তোমাদের একটু রিল্যাক্স দেখার জন্য আর কি। আমরা দেন দেখো আলফারে পেপার ভেদ করে আলফা বিটা গামা, আলফা আটকাবে, বাকি দুটোই চলে যাবে। অ্যালুমিনিয়াম শীট আমরা আগে যেটা বললাম যে 1.5 মিলিমিটার হইলে শুধু গামারে ভেদ করে যাবে, দেন লেড হইলে তোমার গামারে যেতে পারবে। আর যদি হিউম্যান বডি হয়, টিস্যু হয়, একেবারে গামারে সহজেই ভেদ করে চলে যায়। দেন আমাদের লাস্ট টপিক যেটা ইন্টারেকশন অফ রেডিয়েশন উইথ ম্যাটার্স। তোমাদের পরীক্ষায় এই রেডিয়েশনের ইন্টারেকশন আসবেই, যে কোনো একটা রেডিয়েশনের বড় প্রশ্ন তোমার আসবে, আলফা রে এর ইন্টারেকশন, বিটা রে এর ইন্টারেকশন, অথবা গামার ইন্টারেকশন বস্তুর সাথে আসবে। সো ইন্টারেকশন হয় 3 ভাবে ইন জেনারেলাইজড আমরা একটু আলোচনা করি, পরে আলাদা আলাদা আলফা বিটা গামার আলোচনায় যাব। সো ইন্টারেকশন অফ আলফা বিটা গাম্মা, এগুলার ইন্টারেকশন যদি চিন্তা করি নিচের থেকে দেখো, একটা হচ্ছে এক্সাইটেশন, মানে ইলেকট্রন এক্সাইটেড হবে। 2 নম্বর হচ্ছে ইলেকট্রন বিচ্যুত হওয়ার কারণে আয়োনাইজেশন হবে। 3 নম্বর হচ্ছে ধাক্কা হয়তোবা অ্যাটমিক নিউক্লিয়াসের সাথে লাগতে পারে, কলিশন উইথ অ্যাটমিক নিউক্লিয়াস। তো এটাই আমরা পরের স্লাইড গুলাতে একটু দেখাইলে তোমাদের সহজ হবে। তাহলে 3টা ধাপ, একটা হচ্ছে এক্সাইটেশন। সাপোজ ধরো এটা একটা অ্যাটমের স্ট্রাকচার, যেখানে 3টা ইলেকট্রন আছে, সেন্টারে আছে নিউক্লিয়াস, মানে আউটার শেলে একটা ইলেকট্রন আছে। সাপোজ ধরো এখন একটা আমাদের আলফা বিটা গামা যে কোনো পার্টিকেল আসলো, এসে না লেগেও তো চলে যাইতে পারে, এটাতে যে লাগবে এর সম্ভাবনা তো অনেক কম, কিন্তু আবার লাগতেও পারে। আলফা পার্টিকেল যেহেতু বড়, লাগার সম্ভাবনা বেশি। সাপোজ ধরো সরাসরি এসে কোনো একটা ইলেকট্রনকে ধাক্কা দিয়ে একটা শেল উপরে নিয়ে আসলো। আবার আমি দেখাই, তোমার দেখো একটা আলফা বিটা বা গামা যে কোনো পার্টিকেল এসে ইলেকট্রনের সাথে ধাক্কা লাগলো, ধাক্কা লেগে যদি এটার লেয়ার চেঞ্জ হয়ে যায়,
মানে একটা লেয়ার উপরে চলে যায়, তাইলে এই স্টেজটাকে বলি আমরা এক্সাইটেড স্টেট আনস্টেবল। এতক্ষণ ছিল স্টেবল, এখন এই অ্যাটমটা আনস্টেবল হয়ে যায়, তাইলে এই অবস্থাটাকে বলি আমরা এক্সাইটেশন বা এক্সাইটেড স্টেট। If the electron jumps to a higher energy level within the atom is left in a state of excitation. তাইলে জাস্ট আমরা জেনারেলাইজ বলছি, একটু পরে আমরা আলফা বিটা গামার আলাদা আলাদা দেখাবো। তাইলে জেনারেলাইজ একটা ঘটনা ঘটতে পারে যে ইলেকট্রনের সাথে যদি ধাক্কা লাগে, আলফা বিটা গামার যে কোনো একটা যদি অন্য একটা ইলেকট্রনের সাথে ধাক্কা লেগে একটা শক্তি স্তর উপরে চলে যায়, তাইলে এটা আনস্টেবল হয়। আনস্টেবলটা আবার স্টেবল হওয়ার প্রক্রিয়া তোমরা জানো, এটা যদি আবার নিচে ধাপে আসতে চায় তাইলে সে এনার্জি রিলিজ করে, ওইটা অন্য কথা। তাইলে আমরা একটুকে আপাতত যে একটা ঘটনা ঘটতে পারে আলফা বিটা গামা, এটা ইন্টারাকশনের কারণে এক্সাইটেশন হইতে পারে, ইলেকট্রনটা আউটার শেলে চলে যেতে পারে, এক্সাইটেশন। দেন আরেকটা ঘটনা ঘটতে পারে আয়োনাইজেশন। সাপোজ ধরো সেম একটা অ্যাটমিক নিউক্লিয়াস আছে, তো এখন ধাক্কা দেওয়ার স্পিড এত বেশি যে ধাক্কা দিয়ে আউটার লেয়ারে যায় নাই, একেবারে সে কক্ষচ্যুত হয়ে গেছে, কক্ষের বাইরে চলে গেছে। তো এখন এই নিউক্লিয়াসটা ধরো এই অ্যাটমটার কি হবে, একটা ইলেকট্রন বাইরে চলে যাওয়ার মানে আয়নিত হয়ে যাবে। এখন এই ইলেকট্রনটা আয়োনাইজেশন হবে বা আয়নিত হবে। এই আয়নিত হওয়ার এটা হচ্ছে কমন ঘটনা। কোন আলফা বিটা গামা পার্টিকেল যখন বস্তুর ভিতর দিয়ে যায় তখন সে আয়োনাইজেশন করে। তার মানে ওই আগে নিউক্লিয়াসটা ছিল চার্জলেস, এটা একটা ইলেকট্রন বাইরে চলে যাওয়ার কারণে পজিটিভ চার্জ হচ্ছে বা আয়োনাইজেশন হচ্ছে। একটা পজিটিভ চার্জ এখানে হচ্ছে, এখানে একটা নেগেটিভ চার্জ বাইরে চলে যাচ্ছে। সো এটাকে একটা আয়ন পেয়ার। সো একটা ইলেকট্রন বাইরে চলে গেলে এক জোড়া আয়ন তৈরি হয়, এটাকে বলি আমরা আয়ন পেয়ার। ইফ দ্য ইলেকট্রন flies off as a free electron, the atom from which it was ejected is left with a positive charge. So একটা পজিটিভ চার্জ অ্যাটম তৈরি হয়, সাথে একটা ইলেকট্রন তৈরি হয়। সো আয়োনাইজেশনের মাধ্যমে আয়ন পেয়ার তৈরি হয়। সো প্রথমটা ছিল আমাদের কি, আমরা একটু পেছনে দেখি, এক্সাইটেশন। তার মানে আউটার শেলে যাবে শুধু ইলেকট্রনটা, মানে স্পিড খুব বেশি হইলে তো আয়োনাইজেশন হয়ে যাবে। স্পিড যদি তার চাইতে একটু কম স্পিডে বা অ্যাঙ্গেলেরও ব্যাপার আছে, বিভিন্ন কারণেই হইতে পারে, যে ধাক্কার কারণে যদি আউটার শেলে যায় এটা হচ্ছে এক্সাইটেশন, আর একেবারে লেয়ার চেঞ্জ করে গেলে এটা হচ্ছে আয়োনাইজেশন। সো ধরো ইলেকট্রনে ধাক্কা, জি 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 বলো। এমন কি হতে পারে যে স্যার উপরের কক্ষপথ থেকে নিচেরটায় নিয়ে আসলে তখন কি হবে? উপরের কক্ষপথ থেকে নিচেরটা, প্রথমটায় যে এক্সাইটেশন, হ্যাঁ মানে উপরের কক্ষপথ থেকে নিচেরটাতে আসার, না না না, উপরটার থেকে নিচেরটাতে আসবে না। উপরের কক্ষপথ থেকে আবার সে স্টেবল হওয়ার জন্য নিচে আসবে, কিন্তু ধাক্কা দিয়ে উপরেরটা থেকে নিচেরটাতে নিবে না, ধাক্কা দিলে নিচেরটা থেকে উপরেরটাতেই যাবে। আমরা যদি মনে করি যে উপরে যে ইলেকট্রনটা ছিল, মানে আউটার শেলে যে ইলেকট্রনটা ছিল, আমরা যদি ধরি যে সেটাতে যদি ধাক্কা দেয় তাহলে কি সেটার না, সেটা বাইরে চলে যাবে, সেটা শেলের বাইরে চলে যাবে, কক্ষপথের বাইরে। সেটা আবার ধরো নিচেরটাতে আসবে, একক সময়ে কি শুধু একটা ইলেকট্রনই বের হবে? কি একই স্পিডে একটা ইলেকট্রন বের হবে? না স্যার, বলছে একক সময়ে, মানে এট এ টাইম কি শুধু একটাই বের হবে না কয়েকটা বের হতে পারে? আমরা জাস্ট একটা দেখাচ্ছি, এখানে এক সেকেন্ডে কতটুকু যে ধাক্কা তো আর একটার সাথে লাগবে না, একটার সাথে লেগে এটা আবার গিয়ে আরেকটাকে ধাক্কা দিবে, আরেকটাকে ধাক্কা দিবে, এমনি তো অনবরত চলতে থাকবে। জাস্ট আমরা একেবারে সিম্পল হিসেবে বোঝানোর জন্য জাস্ট একটাকে ধাক্কা দিয়ে থেমে যাচ্ছে দেখাচ্ছি, ব্যাপারটা তো আর এত সহজে থামে না। বা নিউক্লিয়াস ইলেকট্রন একটা আছে, ধরো 1 সেন্টিমিটার যদি তুমি বাতাস চিন্তা করো, সাপোজ ধরো 1 সেন্টিমিটার বাতাসের ভিতরে এইরকম নিউক্লিয়াস ইলেকট্রন কতগুলো আছে? বাতাসের ভিতরে নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে, গ্যাসিয়াস স্টেট যেখানে কম থাকে, এখানেও কয়েকশো কোটি তোমার অ্যাটম থাকবে, এই গ্যাসিয়াস অ্যাটম। সো এই অ্যাটম গুলোর সাথে তো একটার সাথে ধাক্কা লেগে ঘটনাটা শেষ না, এটা আরো চলতে থাকবে, চলতে চলতে এক পর্যায়ে গিয়ে স্টেবল হবে। একই সাথে একটাই না, অসংখ্য ঘটবে। আমরা আয়োনাইজিং রেডিয়েশন একটু পরে দেখাবো, তখন এটা আরেকটু ক্লিয়ার হবে। সো আরেকটা ঘটনা কি ঘটতে পারে দেখো, ইন্টারেকশন উইথ অ্যাটমিক নিউক্লিয়াস। সো ধাক্কা যে শুধু ইলেকট্রনের সাথে লাগবে এইরকমও তো হইতে পারে যে সে নিউক্লিয়াসের সাথে ধাক্কা খেলো, হইতে পারে না যে সরাসরি নিউক্লিয়াসের সাথে এসে ধাক্কা লেগে গেল। সো নিউক্লিয়াসের সাথে ধাক্কা লেগে গেলে
এটাতেও বিভিন্ন ঘটনা ঘটে। সহজ যেটা হবে অ্যাবজর্পশন অফ এনার্জি বাই নিউক্লিয়াস। সো নিউক্লিয়াসটাতে এনার্জি অ্যাবজর্ব হবে। অথবা অনেক সময় দেখা যায় যে এখানে এটা ধরো নিউক্লিয়াসটা হচ্ছে পজিটিভ চার্জ, যদি ইলেকট্রন আলফা আসলে এক ধরনের ঘটনা ঘটবে, বিটা আসলে অন্য ধরনের ঘটনা ঘটবে। কারণ বিটাটা হচ্ছে নেগেটিভ, সে নিউক্লিয়াসের সাথে ধাক্কা খাইতে চাইবে, কিন্তু আলফা আসলে আলফাটাও পজিটিভ, নিউক্লিয়াসটাও পজিটিভ, ধাক্কা না লেগে সে ঘুরে অন্যদিকে চলে যাবে। সো এরকম বিভিন্ন ঘটনা ঘটবে, এটা আমরা আলাদা আলাদা দেখাবো। তো জেনারেলাইজ তোমাদেরকে আমরা 3টা ঘটনা ঘটে এটাই বলতে চাচ্ছিলাম। একটা হচ্ছে এক্সাইটেশন, এক্সাইটেশনে হবে জাস্ট ইলেকট্রন একটা লেয়ার যদি চেঞ্জ হয়, আউটার লেয়ারে যায়, এটা হচ্ছে এক্সাইটেশন। দেন আয়োনাইজেশনে হবে ইলেকট্রন যদি একেবারে কক্ষচ্যুত হয়ে যায়, তাইলে একটা পজিটিভ চার্জ অ্যাটম আর হচ্ছে ইলেকট্রন মানে আয়ন পেয়ার তৈরি হবে। দেন আরেকটা ঘটনা ঘটতে পারে কলিশন উইথ নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের সাথে কলিশন হলে এখানেও অনেকগুলা ঘটনা ঘটে। আমরা সহজে বলি অ্যাবজর্পশন অফ এনার্জি বাই নিউক্লিয়াস, এনার্জিটা নিউক্লিয়াস অ্যাবজর্ব করবে। সো স্যার জি বলো। স্যার আয়নাইজেশনের ক্ষেত্রে আউটার শেলের ইলেকট্রন সো এটা ভেলোসিটির সাথে নির্ভর করবে এবং স্পেসিফিক আয়োনাইজেশন, যত ধরো শুরু হইলো একটা আলফা পার্টিকেল, যত দূরে যাবে, থেমে গেলে তো আর আয়ন পেয়ারই তৈরি হবে না, থেমে যাওয়ার আগে শুরুর দিকে বেশি হবে, আস্তে আস্তে কমতে কমতে স্পিডও শেষ হয়ে যাবে। সো যেহেতু আলফা বিটা গামা পার্টিকেল গুলা আয়ন পেয়ার তৈরি করে, এই জন্য এই রেডিয়েশন গুলাকে আবার আরেকটা টার্ম আছে, টার্মিনোলজি আছে, যেটাকে বলে আয়োনাইজিং রেডিয়েশন। আলফা বিটা গামা রেডিয়েশনের আরেকটা টার্ম হচ্ছে আয়োনাইজিং রেডিয়েশন। সো তাহলে এটুক পর্যন্ত কি খুব জটিল লাগতেছে নাকি? না স্যার, এখানকার সেকেন্ড পয়েন্টটা আরেকবার একটু বলেন। Specific ionization of an ionizing particle is inversely proportional to its velocity. Specific ionization of an ionizing particle. Suppose একটা alpha particle, specific ionization কতটা আয়ন তৈরি করবে, এটা কিসের উপর ডিপেন্ড করবে বলো? তো ইনভার্সলি প্রপোর্শনাল বলছে, তাহলে তো স্যার ভেলোসিটি কমলে বাড়ার কথা। ভেলোসিটি কমলে ঠিকই আছে, তো তোমার প্রশ্নটা ঠিকই আছে, আমরা মনে হয় একটু উল্টা বলে ফেলছি। তোমার ওই আয়োনাইজেশন ভেলোসিটি না, ওইটা আমরা বলতে হবে সাইজের। ধরো সাইজ যত বড়, এটা স্পিড আবার কমে যাবে। সো স্পেসিফিক আয়োনাইজেশন বেশি হবে কার, আলফা বিটা না গামার? ধরো ধাক্কা লাগার প্রবাবিলিটি একটা দেখো, বিটা অথবা গামা পার্টিকেলের চাইতে মানে বিটা পার্টিকেলের চাইতে আলফা পার্টিকেল কত গুণ বড়, মানে ভারী। বিটা পার্টিকেল হচ্ছে একটা ইলেকট্রন, তাই না? একটা ইলেকট্রন থেকে একটা প্রোটনই তো কত গুণ ভারী? 1800 গুণ প্রায়, তাই না? 1830 গুণ। হ্যাঁ 1830। তো তাইলে 4টা প্রোটন, 2টা প্রোটন 2টা নিউট্রন, তার মানে 4, 1800 কে 4 দিয়ে গুণ দাও, কত হয়? 7200। সো একটা ইলেকট্রন বা বিটা পার্টিকেলের চাইতে আলফা পার্টিকেল প্রায় 7000 গুণ, 7000 গুণের বেশি ভারী। সো একটা আলফা পার্টিকেল ধরো কোনো একটা ইলেকট্রনের সাথে ধাক্কা খাইলো, এইটাকে ডিসপ্লেস করার যত পাওয়ার হবে, একটা বিটা পার্টিকেল ধাক্কা খাইলে এটার বেশি হবে না কম হবে? কম হবে। হ্যাঁ, বিটা পার্টিকেলের আয়োনাইজিং পাওয়ার কম, বিটা পার্টিকেলের আয়োনাইজিং পাওয়ার আলফা পার্টিকেলের চাইতে কম। কিন্তু এখন ভেলোসিটি দিয়ে যদি চিন্তা করো, ভেলোসিটি বেশি কার? বিটার। তো বিটা পার্টিকেলের যেটার ভেলোসিটি বেশি, এটার আয়োনাইজিং পাওয়ার কম। হ্যাঁ, আবার যেটার মাস বেশি, ভর বেশি, এটার স্পেসিফিক আয়োনাইজেশন বা আয়োনাইজিং পাওয়ার বেশি। আলফা পার্টিকেলের আয়োনাইজিং পাওয়ার বিটা গামার চাইতে বেশি, ঠিক আছে? জি স্যার। তাহলে ভেলোসিটির সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, তোমার মাসের চাইতে ভরের সাথে প্রপোর্শনাল, ভরের সাথে প্রপোর্শনাল, ভেলোসিটির সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। সো স্যার ভেলোসিটি কিন্তু স্যার দূরে যাওয়ার কথা স্যার, মানে কোলাইডটা তো স্ট্রং হওয়ার কথা স্যার, ভেলোসিটির সাথে ইনভার্সলি কেন স্যার? বুঝলাম না। বুঝো নাই স্যার? হ্যাঁ হ্যাঁ বলো। এই জিনিসটা কি স্যার এরকম ভাবে ব্যাখ্যা করা যায় না যে স্যার একটা নির্দিষ্ট সময়ে আলফা পার্টিকেলের ভেলোসিটি আর বিটার ভেলোসিটি, তো এখানে তো স্যার আলফাটা তাহলে স্যার বেশিক্ষণ একটা নির্দিষ্ট ক্যালাসের মধ্যে থাকবে, এই কারণে হয়তো কলিশনটা বেশি হবে। যে জায়গায়
বিটা স্যার বের হয়ে চলে যাবে যেহেতু তার ভেলোসিটিটা বেশি। না, তোমার এটা একটু ঠিক আছে, কিন্তু আমি আরেকবার বলি, তোমরা খেয়াল করো, তাইলে আমার মনে হয় বোঝানো সহজ হবে। আয়োনাইজেশন কি হচ্ছে, যে কোনো যদি আলফা পার্টিকেল অথবা বিটা পার্টিকেলের সাথে তোমার কলিশন হয়, ধাক্কা লাগে কোনো একটা ইলেকট্রনের, এবং এটা কক্ষচ্যুত হয়ে যায়, তাইলেই তো আয়ন তৈরি হবে, আয়োনাইজেশন হবে। এখন আয়ন তৈরি করার স্পেসিফিক আয়োনাইজেশন 1 সেন্টিমিটার জায়গা ট্রাভেল করলো, আলফা পার্টিকেলও ট্রাভেল করলো, বিটা পার্টিকেল ট্রাভেল করলো, কার আয়োনাইজেশন করার প্রবাবিলিটি বেশি হবে? খেয়াল করো তো একটু। তোমার স্পিড বিটা পার্টিকেলের আলফার চাইতে 10 গুণ বেশি, স্পিড বিটা পার্টিকেলের আলফার চাইতে 10 গুণ বেশি, কিন্তু আলফা পার্টিকেলের ভর বিটার চাইতে 7000 গুণ বেশি। সো কোনো একটা ধাক্কা, হ্যাঁ স্পিডের তো কিছু আছেই, কিন্তু স্পিড যেটার বেশি এটার ভেলোসিটি স্বাভাবিকভাবে কম। সরি, এটা ভরবেগ দিয়ে ব্যাখ্যা করা যেতে পারে। হ্যাঁ, ভরবেগ দিয়েও ব্যাখ্যা করা যেতে পারে। এখানে আমরা আরেকটু যাই, তোমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, আলাদাভাবে এখন প্রত্যেকটা আয়োনাইজেশন নিয়ে আমরা আলোচনা করব। আলফা পার্টিকেলের আয়োনাইজেশন, বিটার আয়োনাইজেশন। আমাদের ক্লাসের সময় খুব বেশি নেই। যারা অ্যাটেন্ডেন্স দিছো আগের বার, এখন বাকি 4 মিনিটে আরেকবার অ্যাটেন্ডেন্স দাও। 46 থেকে 50 এর ভিতরে অ্যাটেন্ডেন্স আরেকবার তোমরা ইয়েতে দাও, ঠিক আছে? চ্যাট বক্সে যারা দিছিলাম তারা আবার দিব? হ্যাঁ, যারা দিছো তারাই আরেকবার দিতে হবে। রেডিয়েশনের সাথে 3 ধরনের ঘটনা ঘটে, একটা হচ্ছে আয়োনাইজেশন, আরেকটা স্ক্যাটারিং, আরেকটা হচ্ছে নিউক্লিয়ার ট্রান্সমিউটেশন। আয়োনাইজেশন, স্ক্যাটারিং, নিউক্লিয়ার ট্রান্সমিউটেশন। আয়োনাইজেশন নিয়ে এতক্ষণ কথা বলতেছিলাম আমরা। দেখো, আয়োনাইজেশনে কি হয়, যে কোনো একটা ইলেকট্রনের সাথে যদি আলফা পার্টিকেলের ধাক্কা লাগে, আলফা পার্টিকেলের স্পিড ভর যেহেতু অনেক বেশি, ইলেকট্রনটা নরমালি আলফা পার্টিকেলের ক্ষেত্রে এক্সাইটেশন হয় না, মানে ধাক্কা লাগলেই সে কক্ষযুক্ত হয়ে আয়োনাইজেশন হয়ে যায়। সো আয়োনাইজেশন নিয়ে আমরা ওই আগে যেটা বলতেছিলাম, দেখো, দ্য মাস অফ দ্য আলফা পার্টিকেল ইজ মোর দেন 700 টাইমস অফ দ্যাট অফ এন ইলেকট্রন। সো ইলেকট্রনের সাথে যে ধাক্কা লাগলো, আলফা পার্টিকেলের ভর হচ্ছে এই ইলেকট্রনটা ধাক্কা লাগা ইলেকট্রনের ভরের চাইতে প্রায় 7000 গুণ বেশি। সো ধাক্কা লাগার কারণে কি হবে, ডিউ টু দেয়ার লার্জ মাস এন্ড পজিটিভ চার্জ, আলফা পার্টিকেল হচ্ছে পজিটিভ চার্জ আর ইলেকট্রনটা ছিল নেগেটিভ চার্জ, এই জন্য একটু পাশে দিয়ে যেতে চাইলেও সে ধাক্কা লেগে যাবে, নেগেটিভ পজিটিভ আকর্ষণ হবে এবং ধাক্কা লাগার প্রবাবিলিটি বাড়বে। সো আলফা পার্টিকেলস অফেন কলাইড উইথ এক্সট্রা নিউক্লিয়ার ইলেকট্রন অফ দ্য মিডিয়ামের ইলেকট্রনের সাথে ধাক্কা লাগবে। So the collision with the extranuclear electron does not deflect an alpha particle. ধাক্কার জন্য আলফা পার্টিকেলটা কক্ষচ্যুত হবে না, মানে বিচ্যুত হবে না। But the electron is ejected from its orbital and flies off at considerable speed. So আলফা পার্টিকেল যেহেতু অনেক ভারী, আলফা পার্টিকেল এবং আলফা পার্টিকেল আর ইলেকট্রনের চার্জ হচ্ছে অপোজিট, সো ধাক্কা লাগার সম্ভাবনা বেশি, এবং ধাক্কা যখন লাগবে আলফা পার্টিকেলের দিক পরিবর্তন হবে না, কিন্তু ইলেকট্রনটা কক্ষচ্যুত হয়ে আয়োনাইজেশন হবে। এই কথাই আমরা বলছি, এইটাই হচ্ছে আলফা পার্টিকেলের আয়োনাইজেশন। সো আয়োনাইজেশন নিয়ে আরেকটু কথা। ইন এ সিঙ্গেল কলিশন উইথ অ্যান ইলেকট্রন, আলফা পার্টিকেল লুজেস অনলি এ স্মল ফ্র্যাকশন অফ ইটস টোটাল এনার্জি। একটা ধাক্কার খাওয়ার পরে আলফা পার্টিকেলের সামান্য একটু এনার্জি কমবে, কিন্তু ইলেকট্রনের কি হবে, so it can travel a considerable distance and collide with hundreds of electron before slowing down to a stop. So alpha particle থামার আগে এইরকম আরো শত শত ইলেকট্রনের সাথে সে ধাক্কা লাগবে। সো আলফা পার্টিকেল যখন গিয়ে স্টপ হয়ে যাবে, তখন এর আগে প্রতি সেন্টিমিটার আয়ন স্পেসিফিক আয়োনাইজেশন আমরা যেটা বলছিলাম, আলফা পার্টিকেলের স্পেসিফিক আয়োনাইজেশন যতক্ষণ পর্যন্ত সে ট্রাভেল করে পার সেন্টিমিটার হচ্ছে 50,000 থেকে 1 লক্ষ আয়ন পেয়ার তৈরি হবে। তার মানে 1 সেন্টিমিটার এয়ার, এটা যদি অন্য জায়গায় হয় তাহলে অন্যরকম হবে। এয়ারে, বাতাসে যদি সে ট্রাভেল করে আলফা পার্টিকেল, সে 50,000 থেকে 1 লক্ষ ইলেকট্রনকে কক্ষচ্যুত করতে পারবে। 50,000 থেকে 1 লক্ষ, তাহলে স্পেসিফিক আয়োনাইজেশন আলফা পার্টিকেলের হচ্ছে তোমার 50,000 থেকে 1 লক্ষ। এটা মনে রাখতে হবে, প্রত্যেকটা আলাদা আলাদা। সো আলফা পার্টিকেল স্পেসিফিক আয়োনাইজেশন, তার মানে সে যদি 1 সেন্টিমিটার যায়, তাইলে আমরা যদি 1 লক্ষ ধরি, 1 মিটার গেলে এটাকে 1 কোটি হয়ে যাবে, 100 দিয়ে গুণ দিতে হবে, তাহলে 1 মিটার গেলে 1 কোটি আয়ন পেয়ার তৈরি করবে। সো এক পর্যায়ে গিয়ে দেখা যাবে যে আলফা পার্টিকেল আস্তে আস্তে
দুইটা ইলেকট্রন গ্রহণ করে এটা হিলিয়াম অ্যাটমে পরিণত হবে এবং আনস্টেবলটা স্টেবল হয়ে যাবে। আলফা পার্টিকেল দুইটা হিলিয়াম নিয়ে ইলেকট্রন নিয়ে সে স্টেবল হিলিয়ামে পরিণত হবে। সো আলফা পার্টিকেলের আয়োনাইজেশন গেল। এবার আসো আলফা পার্টিকেল স্ক্যাটারিং। ধাক্কা দিলে, ইলেকট্রনে ধাক্কা দিলে কি হয় ওটা দেখলাম। এবার ধরো নিউক্লিয়াসের কাছাকাছি যাচ্ছে, মানে সোজাসুজি ধাক্কাটা লাগার কথা নিউক্লিয়াসে। সো নিউক্লিয়াস হচ্ছে পজিটিভ চার্জ, আলফা পার্টিকেল হচ্ছে পজিটিভ চার্জ। সো পজিটিভ চার্জ দুইটা হওয়ার কারণে এটা ধাক্কা লাগবে না, ধাক্কা না লেগে সে দিক পরিবর্তন করবে, আলফা পার্টিকেল দিক পরিবর্তন করে সে চলে যাবে। সো এই ঘটনাটাকেই বলি আমরা আলফা পার্টিকেলের স্ক্যাটারিং। এবং স্ক্যাটারিং এর সময় অন্যান্য তোমার রেডিয়েশন, গামা রেডিয়েশন অনেক সময় ইমিট হয়। অন অ্যাপ্রোচিং an atomic nucleus, an alpha particle will be deflected from its straight path due to the electrostatic repulsion between the positively charged nucleus and positively charged alpha particle. Alpha particle positive charge, nucleus positive charge. ধরো সরাসরি একবারে মাঝামাঝি গেলে হয়তো ধাক্কা লাগবে, এটা আমরা পরেরটাতে দেখাবো, কিন্তু পাশে দিয়ে যাচ্ছিল সে ধাক্কা না লেগে বিচ্ছুরিত হবে, বিচ্ছুরিত হয়ে অনেক সময় রেডিয়েশন ইমিট হয়। সো আলফা পার্টিকেলের 1 নাম্বারটা ছিল আমাদের আয়োনাইজেশন, 2 নাম্বার হচ্ছে স্ক্যাটারিং। এখন স্ক্যাটারিং কতটুকু হবে এগুলো 4টা ফ্যাক্টরের উপর নির্ভর করে। সো ফ্র্যাকশন অফ আলফা পার্টিকেল that are scattered depends on velocity of the alpha particle, charge of the scattering nucleus, thickness of the scattering material, angle of scattering. So এগুলোর আলাদা আলাদা আলোচনা আছে, আমাদের এই টপিকে আমরা এগুলোতে যাব না। মানে স্ক্যাটারিং এটা এই 4টা ফ্যাক্টরের উপর নির্ভর করে, ভেলোসিটি, চার্জ, থিকনেস, অ্যাঙ্গেল। সো স্ক্যাটারিং গেল। এবার নিউক্লিয়ার ট্রান্সমিউটেশন, মানে নিউক্লিয়াসের সাথে সরাসরি সংঘর্ষ, ধাক্কা খেলে কি হবে। সাপোজ ধরো আলফা পার্টিকেল এমন অ্যাঙ্গেলে আসলো যেটা আর স্ক্যাটারিং হয় নাই, সরাসরি ধাক্কা হয়ে গেছে। তো ধাক্কার কারণে আলফা পার্টিকেল যে স্টেবল নিউক্লিয়াসটা ছিল তখন এটা কম্পাউন্ড অর আনস্টেবল নিউক্লিয়াস হবে। আর আনস্টেবল নিউক্লিয়াসটা স্টেবল নিউক্লিয়াস হইতে গেলে সে গামা রেডিয়েশন ইমিট করে। তার মানে আলফা পার্টিকেল যদি নিউক্লিয়াসের সাথে ধাক্কা খায়, সরাসরি ধাক্কা খেলে সে আনস্টেবল হয়ে যায়, এবং আনস্টেবলটা স্টেবল হতে গেলে তখন আবার আলফার সাথেই গামা রেডিয়েশন ইমিট হয়। So if an alpha particle of sufficient energy make a direct collision with a nucleus, the target nucleus may absorb the incident alpha particle and become a compound nucleus. So a compound nucleus the capture of an alpha particle increase the potential energy of the nucleus, and the compound nucleus formed is highly unstable. So unstable alpha nucleus stable হইতে গেলে তখন সে দেখা যায় যে সাপোজ ধরো আলফা নাইট্রোজেন 14, এটার সাথে একটা আলফা অ্যাড হয়ে তোমার অক্সিজেন 18 হওয়ার কথা, কিন্তু ওই রাদারফোর্ড দেখাইছেন যে অক্সিজেন 18 না হয়ে অক্সিজেন 17 হয়, সাথে একটা প্রোটন তৈরি হয়, এখানে আবার গামা রেডিয়েশন ইমিট হয়। সো এই ধরনের ঘটনাটাই হচ্ছে নিউক্লিয়ার কলিশন উইথ নিউক্লিয়াস অর নিউক্লিয়ার ট্রান্সমিউটেশন। সো আলফা পার্টিকেলের ক্ষেত্রে 3টা দেখলাম আমরা, একটা হচ্ছে আয়োনাইজেশন, আর একটা স্ক্যাটারিং, আর একটা হচ্ছে নিউক্লিয়ার ট্রান্সমিউটেশন। পরীক্ষায় আলফা আসবে অথবা বিটা আসবে অথবা গামা আসবে। আমরা আজকে আর বিটাতে যাব না। বিটার ক্ষেত্রে 2টা ঘটনা ঘটে, আয়োনাইজেশন, রেডিয়েশন। নেক্সট ক্লাসে আমরা বিটা পার্টিকেল আর গামা পার্টিকেলেরটা পরে হাফ লাইফ ওদিকে চলে যাব। আচ্ছা, তোমাদের একটু পর্যন্ত কোনো প্রশ্ন আছে কিনা বলো। স্যার আপনি যেটা বললেন স্যার, আমাদের ওই 1 সেন্টিমিটার জায়গায় যখন 50,000 থেকে 1 লক্ষ আমার ইলেকট্রন ধাক্কা দিচ্ছে, তো পরবর্তীতে যে আমার 2টা ইলেকট্রন গ্রহণ করে স্যার, ওই জিনিসটা কিভাবে করে? মানে ওই ধাক্কার সময় কি কোনো ইলেকট্রন সে অ্যাবজর্ব করতেছে ওইখানে? ওইখানে না, যখন ধরো স্পিড আস্তে আস্তে তো এটা কমবে, যে স্পিডে যাচ্ছে ধরো 1 সেন্টিমিটার গেল, সে আরো 10 সেন্টিমিটার চলে গেছে, বা আরো 100 সেন্টিমিটার, 1000 সেন্টিমিটার সামনে গিয়ে যখন আস্তে আস্তে তার স্পিড কমতে থাকবে, ধাক্কা দিয়ে সে আর সরাইতে পারবে না, তখন এই ধাক্কা লেগে ইলেকট্রনটা তার সাথে, সে যেহেতু 2টা ইলেকট্রন দরকার তার, তখন সে 2টা ইলেকট্রন নিয়ে নেবে, সে আর ডিসপ্লেস করতে পারবে না, কিন্তু ইলেকট্রনটা সে অ্যাবজর্ব করতে পারবে। অ্যাবজর্ব করার কারণে সে তখন স্টেবল হয়ে যাবে। এটা হচ্ছে তাহলে একবারে শেষ পর্যায়ে যখন হ্যাঁ, শেষ পর্যায়ে যখন স্টেবল হয়ে যাবে তখন আর তার আয়োনাইজেশন হবে না। আচ্ছা, তোমরা আরেকটু পড়ো, এটা কিন্তু একটু জটিলও আছে। এই ইউটিউবে খুব সুন্দর সুন্দর ভিডিও আছে, আমাদের চাইতে আরো খুব ভালোভাবে বলা ভিডিও আছে, তোমরা একটু দেখো, তাইলে আমার মনে হয় কনফিউশন দূর হবে। আর আমরা আগামী ক্লাসে তো বাকি 2টা